তাহলে আজকে তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। জিওগ্রাফির একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রায় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা সে কনস্টেবল বলো, পিএসসি যে কোনো এক্সাম বলো, সেন্ট্রালের যে এসএসসি বা রেলওয়ে সব এক্সামে মোটামুটি এখান থেকে একটা প্রশ্ন এসে থাকে। অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। আচ্ছা, তাহলে প্রথমে আসি বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার কাকে বলে বা বায়ুমণ্ডলটা কি। না, বায়ুমণ্ডল হলো পৃথিবীর পৃষ্ঠের ওপরে বা ভূপৃষ্ঠের ওপরে আপ টু 10,000 কিমি উচ্চতা পর্যন্ত যে গ্যাসীয় অবস্থান, ঠিক আছে, গ্যাসীয় বা বিভিন্ন গ্যাসের যে মিশ্রিত অবস্থান বা অঞ্চল বা মণ্ডল, সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে, তাহলে শর্টে কী লিখে রাখুন যে বায়ুমণ্ডল সমান তাহলে কী হচ্ছে না বিভিন্ন গ্যাসের মিশ্রণ। বায়ুমণ্ডল হলো বিভিন্ন গ্যাসের মিশ্রণ। তাহলে এখানে বিভিন্ন ধরনের গ্যাস লক্ষ্য করা যায় আপ টু কত, ভূপৃষ্ঠের ওপর থেকে আপ টু 10,000 কিমি উচ্চতা পর্যন্ত। ঠিক আছে, ভূপৃষ্ঠের উপর থেকে আপ টু 10,000 কিমি উচ্চতা পর্যন্ত, সেখানে বিভিন্ন স্তরে স্তরে ভাগ রয়েছে। এইখানে যে গ্যাসগুলো পাওয়া যায়, এই যে আমরা বলছি যে বিভিন্ন গ্যাসের মিশ্রণ, ঠিক আছে, এটা তো বলছি বিভিন্ন গ্যাসের মিশ্রণ। তাহলে এখানে কি কি গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো পাওয়া যায়। তো এগুলোর পরিমাণগুলো আমাদেরকে একটু জানতে হবে। N2 বা নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08% নাইট্রোজেনের পরিমাণ। ঠিক আছে, নেক্সট হচ্ছে O2 বা অক্সিজেনের পরিমাণ 20.98%। O2-র পরিমাণ হচ্ছে 20.98%। তার সঙ্গে আর্গনের পরিমাণ কত? 0.94%। 0.94% আর্গন। তার সঙ্গে রয়েছে CO2 কার্বন ডাইঅক্সাইড পার্সেন্টেজ কত না 0.033% কার্বন ডাইঅক্সাইড রয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে কি না বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত বা অক্সিজেনের পরিমাণ কত, ঠিক পার্সেন্টেজে আসবে। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08%। অক্সিজেনের পরিমাণ কত? 20.98%। ঠিক আছে, আর্গনের পরিমাণ কত? 0.94%। এটা বেশি এখন প্রেজেন্ট টাইম মানে বর্তমান দিনের পরীক্ষায় নাইট্রোজেন আর অক্সিজেন কিন্তু আসে না। ঠিক আছে, এখন আসে আর্গন আর কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কারণ এগুলো একটু ফ্যাকচুয়াল ডাটা। ঠিক আছে, অনেক জায়গায় অনেক পরীক্ষায় তোমাকে অপশান দিতে পারে কি 0.93 বা 0.94। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কত? 0.033। এটা মাথায় রাখবে, 0.033, 0.33 নয়, 0.033, নাহলে এটা ভুলে যাবে। ক্লিয়ার? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কি গ্যাস, এগুলো গ্যাস। তো নেক্সট করো যে সলিড তাহলে কি রয়েছে? এটা তাহলে গ্যাসীয় অবস্থায় রয়েছে। তাহলে কঠিন বস্তু অবস্থায় কী রয়েছে বায়ুমণ্ডলে বা সলিড ম্যাটেরিয়ালস যেটা রয়েছে কি অ্যারোসোল বা ধূলিকণা। অ্যারোসোল বা ধূলিকণা। আচ্ছা, এটা অ্যারোসোল বা ধূলিকণা কঠিন অবস্থায় রয়েছে। তাহলে অ্যারোসোল বা ধূলিকণা সলিড ম্যাটেরিয়ালস। নেক্সট লোক যে লিকুইড ফর্মে কে রয়েছে?
লিকুইড ফর্মে কি রয়েছে? ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প। লিকুইড ফর্মে রয়েছে ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প। লিকুইড ফর্মে রয়েছে কি তাহলে? ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প। আচ্ছা, তাহলে গ্যাসিয়াস ফর্মে কি রয়েছে? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, সলিড হিসাবে কি রয়েছে? অ্যারোসল বা ধূলিকণা। আর লিকুইড হিসাবে কি রয়েছে? ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প। ঠিক আছে, এই জলীয় বাষ্পের পরিমাণটা হচ্ছে কত না 0.5% থেকে আপ টু 4% পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, জলীয় বাষ্পের যে পরিমাণটা বা ওয়াটার ভেপারের যে পরিমাণটা 0.5% থেকে আপ টু 4% পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেটে এটা লিখে রাখো যে ওয়াটার ভেপারটা এটা সবথেকে বেশি মাত্রায় পাওয়া যায় বায়ুমণ্ডলের 5 কিমি থেকে 6 কিমি উচ্চতার মধ্যে। ঠিক আছে, 5 কিমি থেকে 6 কিমি উচ্চতার মধ্যে এই ওয়াটার ভেপার বা জলীয় বাষ্পের পরিমাণটা সবথেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। ক্লিয়ার? 5 কিমি থেকে 6 কিমি। ক্লিয়ার? ইরেজ করছি আমি এটা। আচ্ছা, নেক্সট আসি তাহলে যে বায়ুমণ্ডলটা কী অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এটা তো বললাম যে বিভিন্ন গ্যাসীয় পদার্থ, সলিড মেটেরিয়ালস, তার সঙ্গে লিকুইড ফর্মও রয়েছে। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলটা কেন টিকে আছে? পৃথিবীকে ঘিরে যদি আমার পৃথিবী হয়, তাহলে পৃথিবীকে ঘিরে একটা বায়ুমণ্ডল 10,000 কিমি উচ্চতায় পর্যন্ত একটা বায়ুমণ্ডল রয়েছে, তাই তো? কেন রয়েছে এটা? সেখানে ফার্স্ট পয়েন্ট করো কি না অভিকর্ষজ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি রয়েছে তো। পৃথিবীর গ্র্যাভিটি যদি না থাকতো তাহলে কি বায়ুমণ্ডল থাকতো নি? তাহলে সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, ওখানে অভিকর্ষজ বলটা কাজ করছে ওখানে। ঠিক আছে, আচ্ছা, এই বায়ুমণ্ডল আমাদের কি করছে, কি উপকার করছে? বায়ুমণ্ডল আমাদের কি কি উপকার করছে? হ্যাঁ, আচ্ছা, বৃষ্টিপাত হচ্ছে, হ্যাঁ সেটা অবশ্যই। হ্যাঁ, অতিবেগুনি রশ্মি আটকাচ্ছে, ঠিক আছে, সেটাও ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, সেখানে লেখো যে আমাদের বায়ুমণ্ডল পৃথিবীকে বা পৃথিবীর সমস্ত জীবজন্তুকে বা পৃথিবীকে অ্যাকচুয়ালি কী হচ্ছে বিভিন্ন উল্কা থেকে রক্ষা করছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের উল্কা থেকে রক্ষা করছে। কীভাবে রক্ষা করছে না উল্কাপিণ্ড যখন মহাজাগতিক যে বস্তুগুলো বা উল্কাপিণ্ড যখন মহাশূন্যস্থান বা মহাকাশ থেকে যখন আসে তখন কি হয় বায়ুমণ্ডলে ঢোকেই কি হয় জ্বলে যায়, ছাই হয়ে যায়। কোনটা? এই 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 যে এগুলোর পয়েন্টগুলো কী আছে বায়ুমণ্ডলের উপকার বা উপকারিতা, আমাদের কি গুরুত্ব লেখো, গুরুত্ব, যে বায়ুমণ্ডলের গুরুত্ব কী, আরেকটা ইম্পর্ট্যান্ট আরেকটা গুরুত্ব রয়েছে কি না বায়ুমণ্ডলের জন্যই, এই বায়ুমণ্ডলের অবস্থান করার জন্যই আমরা প্রত্যেক দিন সকালবেলা যখন সূর্য ওঠে তখন কি হয় 2 মিনিট আগে দেখতে পাই। ঠিক আছে, 2 মিনিট আগে দেখতে পাই, এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বা বিকেলবেলা যখন হচ্ছে সূর্য অস্ত যায় তখন কিন্তু 2 মিনিট পরে দেখতে পাই। ঠিক আছে, তার মানে এই সকালবেলা 2, ঠিক আছে, কি বললাম তাহলে সকালে লেখো যে সকালে 2 মিনিট আর হচ্ছে বিকেলে 2 মিনিট, তাহলে 2 2 4 মিনিট আমরা কি এক্সট্রা সময় পাচ্ছি, তাই তো? তাহলে প্রত্যেক দিন এই বায়ুমণ্ডলের জন্য আমরা 4 মিনিট এক্সট্রা সময় আমাদের বৃদ্ধি পাই, মানে দিনের পরিমাণটা। কিভাবে না যখন সকালবেলা সূর্য ওঠে, ঠিক আছে, তার ঠিক 2 মিনিট আগে আমরা দেখতে পাই। কার জন্য? এই বায়ুমণ্ডলের জন্য, বায়ুমণ্ডলের যে প্রতিসরণের জন্য। ঠিক আছে, আর সন্ধ্যাবেলাও বা বিকেলবেলাও যখন সূর্য অস্ত যায় তখনও আমরা
সূর্য অস্ত যাওয়ার 2 মিনিট পর পর্যন্ত দেখতে পাই যে সূর্য এখনও রয়েছে। ঠিক আছে, তাহলে 2 আর 2 মিলে 4 মিনিট। এটা উদাহরণ হিসাবে বলা যায় কি, যদি তোমরা দেখবে যে একটা বালতিতে জল ভর্তি আছে, ঠিক আছে, সেখানে কোনো একটা টুকরো, লোহার টুকরো ফেলে দিলে, যেটা একদম নিচ পর্যন্ত পৌঁছাবে আর কি। তো একটা 5 টাকার কয়েন বা 1 টাকার কয়েন বা যে কোনো লোহার টুকরো ফেলে দিলে, সেটা দেখবে উপর থেকে দেখে মনে হবে কি না কয়েনটা একদম তোলায় নেই, উপরে ভাসছে, মানে উপরে রয়েছে, মানে উঠে আসছে কয়েনটা। মানে বালতিটার যে ডিপটা যতটা রয়েছে, যদি আমি 1 ফিট যদি ডিপ ধরি, তাহলে সেটা উপর থেকে দেখে মনে হবে কি না ওটা 6 ইঞ্চির মধ্যে রয়েছে, মনে হয় না এটা? ঠিক একই জিনিস এই ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, সকালে 2 মিনিট আমরা আগে দেখতে পাই আর বিকেলে 2 মিনিট পর পর্যন্ত দেখতে পাই। ঠিক আছে, এই জন্য প্রত্যেক দিনের যে বিস্তার বা সময়, সেই সময়ের মধ্যে 4 মিনিট বেশি হয় এই বায়ুমণ্ডল থাকার জন্যই। বোঝা গেল? আচ্ছা, এরপরে স্তর লেখো, যে বায়ুমণ্ডলের উলম্ব স্তর বা উলম্ব বিস্তার। উলম্ব স্তর, তাহলে উলম্ব স্তরগুলোতে কি কি স্তর রয়েছে এটা আমরা মোটামুটি নামগুলো সবাই জানি। প্রথমে যে স্তরটা রয়েছে একদম নিচে, মানে ভূপৃষ্ঠ থেকে আপ টু গড়ে 12 থেকে 14 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার তার উচ্চতাটা কত? ভূপৃষ্ঠ থেকে এটা যদি 0 হয়, 0 কিমি হয়, তাহলে এখান থেকে কত হবে না আপ টু 12 থেকে 14 কিমি গড়ে। ঠিক আছে, গড়ে। এবার এটার আবার ভাগ আছে, কীরকম ভাগ সেটা ছবির মধ্যে দেখাচ্ছি। চলো, তাহলে এটা যদি আমার পৃথিবী হয়, ঠিক আছে, এটা আমার পৃথিবী, তো তাহলে এই যে অংশটা একটা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার ধরে নাও, ট্রপোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার এর গড় উচ্চতা কত বললাম? 12 থেকে 14 কিমি। ঠিক আছে, 12 দিতে কোনো বই দেখবে 12 দেওয়া থাকতে পারে, কোনো বইয়ে 14 দেওয়া থাকতে পারে, তাহলে 12 থেকে 14 কিমি। তাহলে দেখো এই যে আমি করেছি এটা ট্রপোস্ফিয়ারটা, এটা কি 2 দিক সমান করেছি? মানে এই দিকের যে ডিস্টেন্স আর এই দিকের যে ডিস্টেন্স, এগুলো কি সমান আছে? সমান আছে, মানে এই দিক আর এই দিক সমান হবে, একটু ছোটো বড়ো হয়েছে, আর এই দিক আর এই দিক সমান হবে। ঠিক আছে, তার কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর কি রয়েছে 0 ডিগ্রি নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষরেখা রয়েছে, তাই তো? তার উপরে কি রয়েছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, এই হিসাবে আমরা যদি দেখি যে নিরক্ষীয় অঞ্চলে কি হয় না, সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এইখানে যে ট্রপোস্ফিয়ার বা ট্রপোস্ফিয়ারের যে উচ্চতাটা তুলনামূলক বেশি হয়। ঠিক আছে, কত হয়? এইখানে ট্রপোস্ফিয়ারের উচ্চতাটা কত থাকে? এটা হচ্ছে 18 কিমি। 18 কিমি, এগুলো নোট করো। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতাটা কত? 18 কিমি। আর 2 পোল বা 2 মেরুতে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? 8 কিমি। 2 মেরুতে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 8 কিমি। তার কারণ হচ্ছে এটাই যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। ক্লিয়ার? আট কিমি এটা হচ্ছে মেরু, 2 মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 8 কিমি। দুটো পয়েন্ট লেখো, একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 18 কিমি, আর মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 8 কিমি। ঠিক আছে, আর আমরা ওই জন্যই আমরা গড় উচ্চতা ধরি 12 থেকে 14 কিমি। ক্লিয়ার?
আচ্ছা, যে এই বিভিন্ন ধরনের যে আমরা মেঘ দেখতে পাই, ঠিক আছে, মেঘের ভাগ পড়েছে তো, তাহলে বিভিন্ন ধরনের যে মেঘ, এই যে বৃষ্টিপাত হচ্ছে, মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টিপাত হচ্ছে, এটা কোন স্তরে হয়? টপোস্ফিয়ারে হয়, ঠিক আছে, টপোস্ফিয়ারে হয়। তাহলে টপোস্ফিয়ারে মেঘের উৎপত্তি থেকে বৃষ্টিপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, ঠিক আছে। এই জন্য টপোস্ফিয়ারকে কী বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এই জন্য টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। লিখে রাখো পয়েন্ট করে করে। এটা আঁকা হয়েছে, ছবিটা ইরেজ করছি আমি। ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট লেখো যে এটাকে টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কেন বলা হয়? না এই টপোস্ফিয়ার স্তরেই ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত ঘটে থাকে, ঠিক আছে। এই জন্য এই স্তরকে বলা হয় কি? ক্ষুব্ধমণ্ডল। নেক্সট 2 নম্বরে করো যে এই স্তরটা হচ্ছে একটা কি? পরিবর্তনশীল স্তর। এটা একটা পরিবর্তনশীল স্তর। কেন বলছি পরিবর্তনশীল? তার কারণ হচ্ছে কি, এই যে ধরো কি বর্ষাকালে যখন বৃষ্টিপাত হচ্ছে, মেঘ সৃষ্টি হচ্ছে, হঠাৎ করে যে আমাদের যে আবহাওয়াটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যখন রোদ দিচ্ছে তখন একটা পরিষ্কার আবহাওয়া থাকছে, ঠিক আছে। তাহলে এই যে পরিবর্তনটা কোথায় হচ্ছে? নিচের স্তরে হচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করতে পারছি, সেটা হচ্ছে পরিবর্তনশীল। সেই জন্য বলছি যে ট্রপোস্ফিয়ার স্তরকে বলা হয় কি? পরিবর্তনশীল অঞ্চলটা বা পরিবর্তনশীল স্তর। ক্লিয়ার? 1 সেকেন্ড গাইস। নেক্সট লেগো যে এই স্তরে, ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধিতে কি হয় না, প্রতি 1 কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে যায়। উষ্ণতা কমতে থাকে বা কমে যায়। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি 1 কিমিতে উষ্ণতা কমতে থাকে, যার পরিমাণটা কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা পয়েন্ট করো, সেটা কি হবে না, এই ট্রপোস্ফিয়ারের যে উচ্চতাটা বললাম আমি একটু আগে ছবি দেখালাম, সেখানে কি বললাম যে নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে? কত কিমি বললাম? 18 কিমি। আর মেরুতে 8 কিমি। তাহলে এরপরে আসছে কি, যে ট্রপোস্ফিয়ার স্তরে যে উচ্চতা, সেই উচ্চতা হচ্ছে তোমার সামার সিজনে বা গ্রীষ্মকালে, তাহলে উচ্চতা কী হবে? বাড়বে না কমবে? এই পয়েন্টটা লিখে রাখো যে সামার সিজনে, সামারে উচ্চতা বৃদ্ধি পায়, উচ্চতা বাড়ে, আর উইন্টারে উচ্চতা কমে। ট্রপোস্ফিয়ারের স্তরের উচ্চতা সামার সিজনে বৃদ্ধি পায় আর উইন্টার সিজনে কমে যায়। ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই স্তর থেকে আমরা কী কী পেলাম ট্রপোস্ফিয়ার থেকে? না এই স্তরের যে গড় উচ্চতা সেটা হচ্ছে কত? 12 থেকে 14 কিমি। আচ্ছা, মেরু অঞ্চলে এর উচ্চতা কত? 8 কিমি। নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা 18 কিমি। এই স্তরকে কী বলা হয়? পরিবর্তনশীল অঞ্চল বলা হয়। আর একটা কী বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত হয় বলে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আচ্ছা, আর কি বললাম না, এই স্তরে ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি 1 কিমিতে 6.4 ডিগ্রি হারে সেন্টিগ্রেড কমে যায়। তার সঙ্গে কি বললাম যে ট্রপোস্ফিয়ার স্তরে সামার সিজনে উচ্চতা বৃদ্ধি পায় আর উইন্টার সিজনে উচ্চতা কমে যায়।
ক্লিয়ার? আচ্ছা হেলিকপ্টার, হেলিকপ্টার যে উড়ে ওপরে কোন স্তরে উড়ে? হ্যাঁ না, টপোস্ফিয়ারে। হেলিকপ্টার টপোস্ফিয়ারে ওড়ে। হেলিকপ্টার অনেক নিচে নিচে যায়, হেলিকপ্টার অনেক নিচে যায়। দুটো জিনিস মনে রাখবে, হেলিকপ্টার হচ্ছে টপোস্ফিয়ারে ওড়ে, যদি বলা হয় জেট প্লেন বা যেটাকে হাওয়াই জাহাজ বলা হয়, উড়োজাহাজ, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, এর পরের স্তরটাতে। তাহলে এটা আমি ইরেজ করছি। নেক্সট লেয়ার কি তাহলে? আপ টু এই আচ্ছা এইখানে একটা ছোট্ট একটা স্তর রয়েছে, ঠিক আছে? স্তর বলতে ট্রপোস্ফিয়ারের যে ঊর্ধ্ব অংশ, সেই ঊর্ধ্ব অংশটাকে বলা হয় কি? এই ঊর্ধ্ব অংশটাকে কি বলা হবে? ট্রপোপজ। ট্রপোপজ। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশকে বলা হয় কি? ট্রপোপজ। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশকে বলা হয় ট্রপোপজ। আর এই ট্রপোপজের ওপর থেকে আপ টু 50 কিমি উচ্চতা পর্যন্ত যে স্তর রয়েছে তাকে বলা হয় কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এই ট্রপোপজের ঊর্ধ্বে বা ট্রপোপজের ওপর থেকে আপ টু 50 কিমি পর্যন্ত যে স্তর রয়েছে তাকে বলা হয় কি? স্ট্র্যাটোস্ফিয়ার। ক্লিয়ার? তাহলে এখানে এক নম্বরে লেখো যে স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্তমণ্ডল বলা হয়। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ারকে যেমন বললাম কি ক্ষুব্ধমণ্ডল, ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত হচ্ছে বলে, ঠিক আছে, বজ্রপাত হচ্ছে বলে ক্ষুব্ধমণ্ডল বলছি। তাহলে এই স্তরে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত বজ্রপাত কিছুই হয় না, সেই জন্য এই স্তরকে কি বলা হয়? একটা শান্তমণ্ডল বলা হয়। ঠিক আছে, এই স্তরকে কি বলা হয়? শান্তমণ্ডল বলা হয়। এই শান্তমণ্ডল হওয়ার জন্যই এই স্তরের উপর দিয়ে কি যায়? জেট প্লেন চালনা করা হয় বা জেট প্লেন চলে। ঠিক আছে, এই স্তরের উপর দিয়েই জেট ট্রেন চলে। ক্লিয়ার? তাহলে এই স্তরে কি হবে? আগের স্তরে কি বললাম? ট্রপোস্ফিয়ারে কি বললাম? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি হারে কমে গেছে। তাহলে এই স্তরে কি হবে? উষ্ণতা কমবে না বৃদ্ধি পাবে? না, এই স্তরে হচ্ছে উষ্ণতা কি হয়? বৃদ্ধি পায়, টেম্পারেচার ইনক্রিজ হয়। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি পায়। দেখো যে উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। ক্লিয়ার? তাহলে এই স্তরের যে উষ্ণতা সেটা কি হচ্ছে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এখানে, সেটা কি বলতো? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কি লক্ষ্য করা যায়? ওজোন গ্যাস লক্ষ্য করা যায়। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাস লক্ষ্য করা যায়। ঠিক 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত, 30 থেকে 40 কিলোমিটার যে স্তর রয়েছে, ঠিক আছে, লেখাটা আছে তার জন্য একটা জাস্ট ছোটো করে দেখালাম। 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা রয়েছে, 30 কিমি থেকে 40 কিলোমিটার, 30 থেকে 40 কিমি পর্যন্ত যে স্তর, মানে ওই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে অংশটা রয়েছে, যে 10 কিমি যে অংশটা রয়েছে, সেই অংশটাকে কি রয়েছে এখানে? 10 কিমির মধ্যে যে কি রয়েছে? ওজোন গ্যাস রয়েছে। ঠিক আছে, ওজোন গ্যাস বলয় আকারে রয়েছে। সেই জন্য এই অংশটাকে, এই পার্টিকুলার অংশটাকে কী বলা হয়? ওজোন লেয়ার বলা হয় বা ওজোন স্তর বলা হয়। ঠিক আছে, তাহলে ওজোন স্তরের উচ্চতাটা কত? 30 থেকে 40 কিমি।
ঠিক আছে, তাহলে টোটাল বা মোট যে তার পুরুত্ব সেটা কত, 10 কিমি। ঠিক আছে, এবার এটাও সব জায়গায় সমান হয় না, নিরক্ষীয় অঞ্চলে কম হবে, বেশি আর বেশি হবে, বেশি হবে, মেরু অঞ্চলে কম হবে। ঠিক আছে, এই হিসাবে থাকে। আচ্ছা, তাহলে এই যে ওজোন স্তর বা ওজোন গ্যাস, এটা আমাদের কি করে, কি উপকার করে, পৃথিবীর সূর্য থেকে আসা যে আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি সেটাকে শোষণ করে নেয়। ঠিক আছে, যার হাত থেকে, অতিবেগুনি রশ্মির হাত থেকে, যে কারণে যে মানুষ বা পৃথিবী পৃষ্ঠের উপরে থাকা যে জীবগুলো, সেই জীবগুলো রক্ষা পায়। ঠিক আছে, এই অতিবেগুনি রশ্মি যদি পৃথিবীতে আসে তাহলে মানুষের কি ক্ষতি হবে, ত্বকের ক্যান্সার হবে। ঠিক আছে, ত্বকের ক্যান্সারের সাথে সাথে চোখেরও প্রবলেম হয়ে থাকে, দৃষ্টিশক্তির। তাহলে এই দুটো স্তর ক্লিয়ার। ওকে, আমি ইরেজ করছি এটাকে। একই রকমভাবে এরও যে ওপরের যে অংশটা, আগেরটাকে যেমন বললাম যে ট্রপোস্ফিয়ারের উপরের অংশটাকে কী বলছি আমরা, ট্রপোপজ। তাহলে একই রকমভাবে স্ট্রেটোস্ফিয়ারের যে উপরের অংশ তাকে আমরা কি বলবো, স্ট্রেটোপজ। ঠিক আছে, এটা হচ্ছে O3 লেয়ার। ঠিক আছে, 30 to 40 কিমি O3 লেয়ারটা। তার উপরে যে স্তরটা রয়েছে তাহলে সেটা কি নাম, কি তাহলে, এটা তো স্ট্রেটোপজ। স্ট্রেটোপজের উপরে কে রয়েছে তাহলে, মেসোস্ফিয়ার। ঠিক আছে, এগুলো 9, 10-এ পড়েছো সব, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এর উচ্চতা কত, স্ট্রেটোপজ থেকে ঊর্ধ্বে 80 কিমি পর্যন্ত, স্ট্রেটোপজ থেকে ঊর্ধ্বে 80 কিমি পর্যন্ত এর উচ্চতা হচ্ছে, স্ট্রেটোপজ থেকে ঊর্ধ্বে 80 কিমি পর্যন্ত। ঠিক আছে, এই লেয়ারটাকে বা এই স্তরটাকে বলা হয় সব থেকে, এটা হলো সব থেকে কি কোল্ডেস্ট লেয়ার বা সব থেকে ঠান্ডা স্তর বা সব থেকে শীতল স্তর, সব থেকে শীতল স্তর বা কোল্ডেস্ট লেয়ার কি, মেসোস্ফিয়ার। ক্লিয়ার। এই স্তরে যে উষ্ণতাটা কত হয়, এই 80 কিমি উচ্চতায় এর উষ্ণতা হয়ে যায় -80 থেকে 82 -85 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস। ঠিক আছে, -80 to -85 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। ঠিক আছে, এই জন্য এই স্তরটা কি সব থেকে কোল্ডেস্ট বা সব থেকে শীতলতম স্তর। ক্লিয়ার। তাহলে আমরা লিখব কি এখানে, যে এখানে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে। ঠিক আছে, হাইট যদি ইনক্রিজ হয় তাহলে টেম্পারেচার কি হবে, ডিক্রিজ হবে। ক্লিয়ার। ক্লিয়ার তো এতদূর পর্যন্ত। তাহলে বায়ুমণ্ডলে শুধুমাত্র দুটো স্তরে, এটা মনে রাখবে, শুধুমাত্র দুটো স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়। সেই দুটো স্তর কী কী, এক হচ্ছে ট্রপোস্ফিয়ার, প্রতি কিমিতে 6.4 ডিগ্রি হারে কমে, আরেকটা কি মেসোস্ফিয়ার। আর সব থেকে শীতলতম স্তর কোনটি, মেসোস্ফিয়ার। চলো নেক্সট, এর পরের যে লেয়ারটা রয়েছে, পরের যে স্তরটা রয়েছে সেটার নাম কি, না এক্সোস্ফিয়ার না, তার নিচে আরেকটা রয়েছে এক্সোস্ফিয়ার, তার উপরে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। ঠিক আছে, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা
আয়নোস্ফিয়ার। এর উচ্চতা কত? এই স্তরের উচ্চতা কত? মেসোপজ থেকে এখানে হচ্ছে মেসোস্ফিয়ারের উপরে যে স্তরটা থাকবে সেটা মেসোপজ বলছি আমরা, ট্রপোপজ স্ট্র্যাটোপজের মতো মেসোপজ রয়েছে। সেই মেসোপজ থেকে আপ টু, ঠিক আছে, 600 থেকে 700 কিলোমিটার পর্যন্ত, 600 থেকে 700 কিমি পর্যন্ত বিস্তৃত যে স্তর তাকে আমরা কি বলছি তাহলে? মেসোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, সরি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এই স্তরের যে উষ্ণতা, এটা থার্মোস্ফিয়ার কেন বলছি না, এই স্তরটা প্রচুর উষ্ণ, ঠিক আছে, প্রচুর উষ্ণ, সেই জন্য একে থার্মোস্ফিয়ার বলছি। খুব কম সময়ে উষ্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তার টেম্পারেচারটা কত? এই স্তরের টেম্পারেচারটা কত লিখে রাখো, 1200 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরের যে টেম্পারেচার সেটা হচ্ছে কত? 1200 ডিগ্রি থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো লেখা হয়েছে তো? তাহলে আয়নোস্ফিয়ারে আর লেখো যে এই স্তরে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, ঠিক আছে, বা রেডিও ওয়েভ ওয়েভের রিফ্লেকশন ঘটে বা বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে এই আয়নোস্ফিয়ার স্তর থেকে। আর কি হয়? এই স্তরে যে স্যাটেলাইট যে লঞ্চ করা হয় না, পিএসএলভি, এর পুরো নাম কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল, ঠিক আছে, বা পিএসএলভি। এই পিএসএলভি স্যাটেলাইটটাও এই স্তরে স্থাপন করা হয়, ঠিক আছে। এই পিএসএলভি যে স্যাটেলাইট, এই পিএসএলভি স্যাটেলাইটও এই স্তরে স্থাপন করা হয়। তার সঙ্গে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে না, নাসা এবং রাশিয়ার রসকসমসের যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস, এই আইএসএসও এই স্তরে স্থাপন করা হয়েছে, আয়নোস্ফিয়ার স্তরে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ফুল ফর্মটা লিখে রাখতে পারো। কি বললাম তাহলে? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি এবং আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এই দুটোই কোথায় স্থাপন করা হয় বা হয়েছে কোথায়? আয়নোস্ফিয়ার স্তরে। ক্লিয়ার? বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে। আরেকটা কি লক্ষ্য করা যায়? এই স্তরে কসমিক রে লক্ষ্য করা যায়, কসমিক রে বা কসমিক রশ্মি, এই স্তরেই কসমিক রে লক্ষ্য করা যায়। নেক্সট হবে কি না, এই স্তরে বা এই আয়নোস্ফিয়ার স্তরটিতে বা এই তোমার হচ্ছে থার্মোস্ফিয়ার যে স্তরটি, এই থার্মোস্ফিয়ার স্তরে কি হয় না, দুই মেরু অঞ্চলে, একটা হচ্ছে সুমেরু এবং একটা হচ্ছে কুমেরু, বা যদি আমরা দুই পোলার রিজন যদি বলি, একটা হচ্ছে নর্থ পোল আর একটা সাউথ পোল, তাহলে এই দুই মেরু অঞ্চলে কি দেখা যায়? একটা আলোর ছোটা দেখা যায়, মানে একটা আলোর জ্যোতি দেখা যায়, ঠিক আছে, একটা আলোর জ্যোতি দেখা যায়, ঠিক আছে, যেটাকে বলা হয় কি? অরোরা, ঠিক আছে, যেটাকে বলা হয় কি? অরোরা, ঠিক আছে। এবং এই অরোরা তোমার হচ্ছে নর্থ পোলে এক নামে পরিচিত আর সাউথ পোলে আরেক নামে পরিচিত। তাহলে নর্থ পোলে যেটা রয়েছে তার নাম কি? অরোরা বোরিওলিস, ঠিক আছে। লেখো যে এই স্তরে অরোরা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে অরোরা নর্থ পোলে
বা উত্তর মেরুতে কী নামে পরিচিত? কি বললাম? অরোরা বোরিওলিস। হ্যাঁ বলো। অরোরা বোরিওলিস, নর্থ পোল, উত্তর মেরু, উত্তর মেরু। অরোরা দুটোই অরোরা, মেন হচ্ছে অরোরা। অরোরাকে ভাগ করছি দুটো ভাগে, একটা হচ্ছে অরোরা বোরিওলিস আর একটা হচ্ছে অরোরা অস্ট্রালিস। ঠিক আছে, নর্থ পোলে বা উত্তর মেরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে অরোরা বোরিওলিস, অরোরা বোরিওলিস, বা অনেক ক্ষেত্রে দেখবে বেরিওলিসই লেখা থাকে। আর সাউথ পোলে যেটা রয়েছে সেটা হচ্ছে অরোরা অস্ট্রালিস। দেখা যাচ্ছে নর্থ পোলে কী রয়েছে? অরোরা বোরিওলিস। আর সাউথ পোলে কী রয়েছে? অরোরা অস্ট্রালিস। ঠিক আছে, অরোরাটা কি? এই তোমার হচ্ছে থার্মোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, এই স্তরে কি হয় না, অনেক সময় এই দুই মেরু অঞ্চলে কী হয়, রাত্রিবেলা আলোর ছোটা লক্ষ্য করা যায়, মানে বিভিন্ন কালারের আলোর একটা রশ্মি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই রশ্মিটাকেই বলছে কি না অরোরা, যেটা হচ্ছে নর্থ পোলে অরোরা বোরিয়ালিস আর সাউথ পোলে অরোরা অস্ট্রালিস। উত্তর মেরুতে অরোরা বোরিয়ালিস আর দক্ষিণ মেরুতে অরোরা অস্ট্রালিস। ক্লিয়ার? তাহলে এই স্তর থেকে আমরা কী কী পেলাম? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার থেকে না, এই স্তরের উচ্চতা হচ্ছে মেসোপোজ থেকে আপ টু 600 থেকে 700 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা, এই স্তরে উষ্ণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যার মানটা কত? 1200 ডিগ্রি থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর কি না, এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এই স্তরেই কসমিক রে লক্ষ্য করা যায়। আচ্ছা, এই স্তরেই পিএসএলভি স্যাটেলাইট এবং আরেকটা কি আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এখানেই স্থাপন করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এই স্তরে অরোরা লক্ষ্য করা যায়। ঠিক আছে, যেটা উত্তর মেরুতে অরোরা বোরিওলিস আর দক্ষিণ মেরুতে অরোরা অস্ট্রালিস। ক্লিয়ার? ক্লিয়ার এতদূর পর্যন্ত? আচ্ছা, একটা এইখানে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে এখানে কি আমি পাল ক্লাউডের কথা বলেছি? মৌক্তিক মেঘ লক্ষ্য করা যায় বা পাল ক্লাউড। আচ্ছা, ওটা লিখে নাও। যেরকম এখানে নর্থ পোল সাউথ পোলে এটা যে অরোরা লক্ষ্য করা যায়, সেরকম এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে নর্থ এবং সাউথ পোলে পোলার এরিয়াতে বা দুই পোলে আমি লিখে দিচ্ছি যে দুই পোলে কী লক্ষ্য করা যায় বললাম? পার্ল ক্লাউড বা মৌক্তিক মেঘ যাকে বলা হয়। পার্ল ক্লাউড, তার বাংলাটা হচ্ছে মৌক্তিক মেঘ বা মুক্তিমেঘও বলা হয়, বা মুক্তিমেঘও বলা হয়, মুক্তিমেঘ। ঠিক আছে, কেন বলছি একে মুক্তিমেঘ বা মৌক্তিক মেঘ বা পাল ক্লাউড? না, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে শীতকালে বিশেষত দুই পোলে, বিশেষত বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় সাউথ পোলেই বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে সাউথ পোলে কী দেখা যায়? যা শীতকালে অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো মেঘের লক্ষ্য করা যায়। সাধারণত আমরা কি জানি যে টপোস্ফিয়ারে মেঘ লক্ষ্য করা যায় বা মেঘ সৃষ্টি হয়, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সাউথ পোলে বিশেষত কী হয় না, শীতকালে মাঝে মাঝে ছোটো ছোটো বা ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের অবস্থান লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই মেঘগুলোকেই বলা হয় কি? পাল ক্লাউড বা মুক্তি মেঘ বা মৌক্তিক মেঘ। ক্লিয়ার? আচ্ছা, এরপরের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কি বলছিলে এখনই, বলো, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এক্সোস্ফিয়ার এইখানে তেমন কিছু বিশেষ কিছু নেই এখানে। ঠিক আছে, এর যে পরের যে মানে পুরোপুরি যে স্তর চলে যাচ্ছে আপ টু। ঠিক আছে, এখানে আবার কয়েকটা ভাগ রয়েছে, যেমন ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে। ঠিক আছে, হ্যাঁ কি বলছো বলো? এর উচ্চতা পুরোপুরি একদম চলে যাচ্ছে শেষ পর্যন্ত।
আর কোনো সেরকম এখান থেকে কোনো ইম্পর্টেন্স কিছু পয়েন্ট নেই। এখানে একটা জাস্ট এখানে একটা লেয়ার রয়েছে উপরের দিকে একটা লেয়ারকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। এটা লিখে রাখতে পারো যে এই ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ লক্ষ্য করা যায়। হ্যাঁ 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 আচ্ছা, এই ম্যাগনেটোস্ফিয়ার যে রয়েছে সেই ম্যাগনেটোস্ফিয়ারে কি বললাম, ভ্যান অ্যালেন রেডিয়েশন, এই ভ্যান অ্যালেন রেডিয়েশন লক্ষ্য করা যায়। এই প্রশ্নগুলো মানে সচরাচর আসে না, ঠিক আছে, এগুলো যে জিওগ্রাফির কোনো ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা কিছু ওইসব এক্সামে আসে, তবু জেনে রাখো। কি বললাম যে এক্সোস্ফিয়ারের উপরের দিকের যে স্তর একটু রয়েছে সেই স্তরের তাহলে কি বলছি, ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারকে কী লক্ষ্য করা যায়, ভ্যান অ্যালেন রেডিয়েশন, ঠিক আছে। এই ভ্যান অ্যালেন রেডিয়েশনটা কি, আচ্ছা আমরা পড়েছি না ছোটোবেলায় যে সৌরঝড় পড়েছি তো, ঠিক আছে। সেই সৌরঝড়ের যে কি বলবো, যে রেগুলো বা রশ্মিগুলো আসে, সেই রশ্মি থেকে এই বিকিরণটা বা রেডিয়েশনটা ঘটে থাকে, এই ভ্যান অ্যালেন রেডিয়েশন। ক্লিয়ার? বেশ, তাহলে এই পর্যন্তই। এবারে আমি রিভাইজ একবার করে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা স্তরে প্রথমে কী রয়েছে, তাহলে বায়ুমণ্ডল। কি বললাম না, বায়ুমণ্ডল হলো বিভিন্ন গ্যাসের মিশ্রণ, ঠিক আছে। বায়ুমণ্ডল হলো কি, বিভিন্ন গ্যাসের মিশ্রণ। তাহলে এইখানে গ্যাসীয় অবস্থায় কি কি রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো বেশি পরিমাণ রয়েছে। আরও রয়েছে কয়েকটা নোবেল গ্যাস রয়েছে, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের পরিমাণ কত, 78.08%। অক্সিজেনের পরিমাণ কত, 20.98%। আর্গনের পরিমাণ কত, 0.94%। এবং CO2 রয়েছে 0.033%। এগুলো হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় রয়েছে। আর সলিড অবস্থায় কী রয়েছে, অ্যারোসোল বা ধূলিকণা, ঠিক আছে। তার সঙ্গে তোমার হচ্ছে লিকুইড ফর্মে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প। সেই ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প যেটা রয়েছে সেটা কত কিমি উচ্চতাটা রয়েছে, 5 থেকে 6 কিমি উচ্চতাতে বেশি পরিমাণে রয়েছে। যার পার্সেন্টেজ যদি আমরা বলি তাহলে 0.5% থেকে আপ টু 0.5% থেকে 4% পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি লেয়ারগুলোতে আসি। টপোস্ফিয়ার 0 কিমি থেকে, মানে ভূপৃষ্ঠের উপর অংশ থেকে বা ভূপৃষ্ঠ থেকে আপ টু 14 বা 12, ঠিক আছে, বা 12 থেকে 14 কিমি পর্যন্ত। যেটাকে আবার কি নিরক্ষীয় অঞ্চলে যা 18 কিমি এবং মেরু অঞ্চলে 2 মেরুতে 8 কিমি পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। আচ্ছা, এই টপোস্ফিয়ার স্তরটি সামার সিজনে কী হয়, তার উচ্চতা বৃদ্ধি পায়, মানে গ্রীষ্মকালে তার উচ্চতাটা বৃদ্ধি পায় এবং শীতকালে তার উচ্চতাটা কমে যায়, ঠিক আছে। তাহলে আর কি আসবে না, এই টপোস্ফিয়ার স্তরে কী হয়, বিভিন্ন ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, বজ্রপাত হয়। সেই কারণে এই টপোস্ফিয়ার স্তরকে কী বলা হয়, ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে। আর এই জন্যই এই টপোস্ফিয়ার স্তর সিজন ওয়াইজ, মানে সিজন ওয়াইজ, শীত গ্রীষ্ম বর্ষা, এই ওয়াইজ কী হয়, আমাদের ওয়েদার চেঞ্জ হয়, আমরা লক্ষ্য করতে পারি সেটা। সেই জন্য এই স্তরকে কী বলা হয়, পরিবর্তনশীল অঞ্চল, ঠিক আছে। সেই জন্য এই স্তরকে কী বলা হয়, পরিবর্তনশীল অঞ্চল। আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্ট এই স্তরের, সেটা হচ্ছে কি, প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে কত 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে, ঠিক আছে। প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি হারে সেন্টিগ্রেড কমতে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 6.4 ডিগ্রি যদি প্রতি 1 কিমিতে হয়, তাহলে সেটা যদি আমরা উল্টো দিক থেকে বলি যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড কত মিটারে কমে, কত হবে, 165 হবে না, 165 মিটার। এটা ভাবার কি আছে, আমি রাউন্ডে যদি ধরি তাহলে 165 আসবে রাউন্ডে। তাহলে 165 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পাচ্ছে, ঠিক আছে।
একই জিনিস, অন্য কিছু না, ওটা কিলোমিটার থেকে মিটার ট্রান্সফার করবে, অন্য কিছু না। আচ্ছা, নেক্সট আছে স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, ঠিক আছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারকে কী স্তর বলা হয়? শান্ত স্তর, শান্তমণ্ডল বা শান্ত বলয় বলা হয়। কেন বলা হয়? কারণ এই স্তরে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত বজ্রপাত কিছুই হয় না, সেই জন্য স্তরকে বলা হয় শান্ত বলয়। এই শান্ত বলয় হওয়ার জন্য এই স্তরের উপর দিয়ে কী চলাচল করে? জেট প্লেন চলাচল করে। আচ্ছা, নেক্সট এখন যেটা বললাম কি, যে স্ট্র্যাটোস্ফিয়ারে কী লক্ষ্য করা যায়? এই যে বললাম পাল ক্লাউড বা মৌক্তিক মেঘ লক্ষ্য করা যায়। কোথায়? পোলার রিজিয়নে বা মেরু অঞ্চলে শীতকালে, মেরু অঞ্চলে শীতকালে। আচ্ছা, আর কি হয় এখানে? আর কি রয়েছে এর ইম্পর্টেন্স? যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 30 থেকে 40 কিমি উচ্চতায়, এই যে বলেছি 30 থেকে 40 কিমি উচ্চতার মধ্যে কি রয়েছে? ওজোন লেয়ার রয়েছে। যেই ওজোন লেয়ার বা যেই ওজোন গ্যাস আমাদেরকে আলট্রাভায়োলেট যে রে আছে সূর্যে, সেখান থেকে রক্ষা করছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসছে, আচ্ছা এখানে ওজনের যে ফরমেশনটা, এটা জানো তো? ওজনের যে ফরমেশনটা O3 যে হচ্ছে, এর এর ফরমেশনটা জানো? এখানে কি রয়েছে? একটা O2 রয়েছে প্লাস O রয়েছে, তাই তো? সমান তোমার O3 আসছে, O2 প্লাস O। তাহলে এখানে কি হচ্ছে? এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, এই স্তরে সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে O2টা কি হচ্ছে? ভেঙে যাচ্ছে, ওতে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? ও আর ওতে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? এই ওতে ভেঙে যাওয়ার পর এই যে সিঙ্গেল একটা যে ও, ঠিক আছে, এই সিঙ্গেল ও আরেকটা O2-র সঙ্গে যখন যোগ হচ্ছে, তখন সেখানে তৈরি হচ্ছে কি? O3। ক্লিয়ার? এটা তাহলে ভাঙছে কেন? না, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কি বললাম? যে জেট প্লেন চলাচল করে শান্ত আবহাওয়ার জন্য। আচ্ছা, এই স্তরে ওজোন গ্যাস অবস্থান করছে, ওজোন লেয়ার অবস্থান করছে। আর কি হয় না, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহলে কী হয়? টেম্পারেচার ইনক্রিজ করে বা বৃদ্ধি পায়, ঠিক আছে? এর নেক্সট যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে কি? মেসোস্ফিয়ার, যার উচ্চতা কত না 50 কিমি থেকে 80 কিমি পর্যন্ত। এই মেসোস্ফিয়ার স্তরটা কী বলা হচ্ছে? সবথেকে শীতলতম স্তর বা কোল্ডেস্ট লেয়ার, তাই তো? সবথেকে শীতলতম স্তর বা কোল্ডেস্ট লেয়ার। এইখানে যে উষ্ণতাটা পৌঁছাচ্ছে কত? -80 টু -85 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? আচ্ছা, নেক্সট আসছে কি? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। তাহলে এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে কি হয় না, রেডিও ওয়েভ রিফ্লেক্টেড করে বা বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে। আর কি হয় না, এই স্তরের মধ্যেই PSLV এবং ISS, ঠিক আছে, বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রতিস্থাপন করা হয়েছে। আর কি না, এই স্তরে কসমিক রে লক্ষ্য করা যায়। আর কি, এই স্তরের যে উষ্ণতাটা কি হয়? অনেকটাই বেশি হয়, 1200 ডিগ্রি থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, আর কি বললাম? এই থার্মোস্ফিয়ার যে স্তরটি দিয়ে, থার্মোস্ফিয়ার স্তরে কী লক্ষ্য করা যায়? অরোরা লক্ষ্য করা যায়। তাহলে এই অরোরাকে আবার নর্থ পোলে বলা হয় কি? অরোরা বোরিয়ালিস। আর সাউথ পোলে বলা হয় কি, বা দক্ষিণ মেরুতে বলা হয় কি? অরোরা অস্ট্রালিস। ক্লিয়ার? বেশ, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।